চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দলগুলো প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রত্যাশার কথা জানায়। গত কয়েকদিন টানটান এক উত্তেজনা ছিল, টালমাটাল একটা পরিস্থিতি ছিল রাজনৈতিক অঙ্গনে। সরকারের সঙ্গে অন্যান্য পক্ষের যে বিরোধ চলছিল, সেই বিরোধের পর রাতে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তত রাজনৈতিক বৈঠক 3টি হয়েছে এবং তার আগে অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেও সেখানে আলোচনা হয়েছে। আলোচনার পর রাতের বেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক হয়েছে। এই বৈঠকের ফলে কি দাঁড়ালো? ডক্টর ইউনূস এক কথার মানুষ, এত দ্রুত সিদ্ধান্ত আসছে ডক্টর ইউনূস ঝুঁকবেন না। আমি মনে করি এটা কাজে দিবে। 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী ইসলামী সরকার, বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সংবিধান, তৈরি হবে নতুন বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা। আর ওই বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বন্ধ হয়ে যাবে চুপুর দরজা। দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে, সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে কোন কোন কৌশল অবলম্বন করা যায় সেরকম প্রস্তুতি, সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে। এবার সরাসরি মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়ে গেল। রাজনৈতিক দল বাংলাদেশের স্টেক হোল্ডার নয়, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা অযোগ্য, এরা বাংলাদেশ বিরোধী, এরা সন্ত্রাসী, এরা খুনকারী, গুমকারী, জনতা হত্যাকারী, মানবতা বিরোধী, এরা সব ধরনের যত অপরাধ আছে অপরাধে অভিযুক্ত এরা। সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না। তিনি আসলে ভয় আছেন, তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এই যে একটা অস্থিতিশীলতা সেনাপ্রধান সৃষ্টি করলেন। ওয়াকার কিন্তু ধরা, এমন ধরা খাইছে সারা দুনিয়া জোড়া ধরা খাইছে। কিভাবে ধরা খাইছে একদম আপনাদেরকে পরিষ্কার ভাবে বলুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে। তুই ভারতের এই রাষ্ট্র উন্নয়ন সংস্থাদের সাথে তুই কথা বলিস কেন? কথা কিন্তু ক্লিয়ার। আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দুষ্ত্রুটি নিয়ে তার বিরোধিতা করছি, আমরা সেনাবাহিনীর বিরোধিতা করছি না। কথাটা, মেসেজটা ক্লিয়ার রাখবেন। অনেকে কিন্তু পেস লাগিয়ে ফেলেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে গিয়ে সেনা বাহিনীকে মিলিয়ে ফেলেন। না, সেনা প্রধান এক জিনিস আর সেনাবাহিনী অন্য জিনিস। সেনাবাহিনী হলো আমাদের গর্বের, আমাদের সন্তান। আর এই বাহিনী 5 তারিখ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বাহিনীর হুঙ্কারি শেখ হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু সেনা প্রধানের না। সেনা প্রধানের ইচ্ছা ছিল শেখ হাসিনাকে রাখার, কিন্তু তার পিছনে যেই বাহিনী, যেইগুলা তার দিকে তাক করা হয়েছিল, ওই তাকের কারণে তিনি তাড়াতাড়ি হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দলগুলো প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রত্যাশার কথা জানায়। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রথমেই কথা বলেন প্রতিনিধি দলের প্রধান খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদেরকে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানালেও আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি। তিনি জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যা আন্দাজ করতে পেরেছিল তার উপর ভিত্তি করে তার একটি লিখিত বক্তব্য নিয়ে এসে প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন এবং সেই ভিত্তিতেই আলোচনা হয়। পরে লিখিত বক্তব্যের সারাংশ সাংবাদিকদের পড়ে শোনান খন্দকার মোশাররফ হোসেন। তাতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য দাবি জানিয়েছে। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেইটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নে আমরা প্রচেষ্টা করব। সুনির্দিষ্ট রোডম্যাপের আশ্বাস পেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা হয় নাই। আলোচনায় তারা সন্তুষ্ট কিনা এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় এখনই নয় বলেও মন্তব্য করেন এই নেতা। আলোচনার সারসংক্ষেপ হিসেবে ডক্টর আব্দুল মঈন খান বলেন, মূলত সংস্কার, বিচার এবং নির্বাচন এই 3টা বিষয়ে কথা হয়েছে। এই 3টি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আপনারা শুনেছেন
সংস্কার, বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে। বিএনপির সাথে বৈঠকের পরপরই জামাতে ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির আমির শফিকুর রহমান। তিনি জানান, দুই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামাত। এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে, যে নির্বাচনে সমতল মাঠ থাকবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এখানে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না। বিএনপি যে তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সে বিষয়ে জামাতের অবস্থান জানতে চাইলে জামাত আমির বলেন, তারা কারো পদত্যাগ চাননি। তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই একটা ভালো দেন। এই সময় আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করবো তখন আপনাদের। এদিকে এনসিপির প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার সময় হওয়া সব জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে। পাশাপাশি এনসিপি যে বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান না, এই বিষয়টিও সাংবাদিকদের সাথে কথা বলার সময় উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি। সরকার কেন এনসিপিকে ডেকেছে এই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে আলোচনা করতে। এই পরিস্থিতিতে উনি কাজ করতে পারছেন না, উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতেই ওনার সাথে আজকের এই বৈঠক। আমরা বলেছি যে তিনি যাতে দায়িত্ব থাকে, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, তাদের আহ্বানে তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের সাথে উনি কমিটেড নয়, এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন। যে তিনটি দলের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকের আলোচনা ও সরকারের অবস্থান সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বলেছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তাদের আস্থা আছে। নির্বাচন আগামী বছরের জুনের 30 তারিখের মধ্যেই হবে বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে জানিয়েছে বলেও জানান প্রেস সচিব। আপনারা দেখেছেন এই করিডোর ভারতকে যখন রেল ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, রোড ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, স্থলপথ দিয়েছে, বন্দর দিয়েছে, সবকিছু দিয়েছে। বাংলাদেশের কতজন সালাউদ্দিন এটা নিয়ে কথা বলেছে? বাংলাদেশের কতজন সাংবাদিক আজিজ এটা নিয়ে কথা বলেছে? বাংলাদেশের সেনাপ্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান, আজিজ, শফি, মোস্তাফিজ কতজন এটা নিয়ে কথা বলেছে? অথবা আপনারা কারা এটা নিয়ে কথা বলছেন, যারা আজকে করিডোর নিয়ে এত মাথা ব্যথা দেখাচ্ছেন? করিডোর দিলে বাংলাদেশের সংবিধান চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে, যারা আপনারা একের পর এক আপনাদের জীবন বেরিয়ে যাচ্ছে। আসলে আপনারা কারা? আপনারা কি সবাই গুলিস্তানের মোদির পয়দা, গুজরাটের মোদির পয়দা, নাকি মোদির 14 গোষ্ঠী প্রভুপাতা আপনাদেরকে বাংলাদেশে জন্ম দিয়ে গিয়েছে আপনার বাবার অনুপস্থিতিতে? দর্শকবৃন্দ, আমার সিম্পল একটা কথা, বাংলাদেশ একটা সার্বভৌম দেশ। ভারত কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে করিডোর নিয়েছে। তাইলে মাদারফাকার ওয়াকারুজ্জামান কেমনে বলে নো করিডোর? এই শুয়ারের বাচ্চা, তুই তোর চোখের সামনে রেল করিডোর কেমনে হয়? শুয়ারের বাচ্চা, কেমনে হয়েছে রেল করিডোর? তোর সামনে কেমনে হয়েছে? তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা এদের সাথে কি কথা বলিস কেন? তাহলে তুই এই করিডোরের ব্যাপারে তুই ভারতকে সহায়তা করতেছিস, তুই ভারতের সাথে তলে তলে এই কাজ করতেছিস রোহিঙ্গাদের যাতে প্রত্যাবর্তন করানো না হয়। তুই বাংলাদেশের গলা কাটতেছিস, রোহিঙ্গারা যাতে আর ফেরত না যায়, ওই জায়গাটা ভারতের দরকার। আপনাদের যে করিডোর নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্রুসিফাই করতেছে, এই ওয়াকারের আত্মীয় অলরেডি এই করিডোর মিয়ানমার গভর্নমেন্টকে দিছিল, ভারতকে দিছিল, এবং তার 4 ভাগের 3 ভাগ কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাইলে এখন কেন বাধা? এখন কেন বাধা? ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের আমাদের দেশে রাখতে চান না। দর্শকবৃন্দ, মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে আমাদের দেশে রাখতে চান না, উনি ফিরায় দিতে চান তাদের রোহিঙ্গাদের বাপদাদার সম্পত্তি রাখাই নেই। এই রোহিঙ্গাদের যদি ওইখানে দেওয়া হয়, ভারতের হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। এবং এ ব্যাপারে মায়ানমার কর্তৃপক্ষ একমত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তথাকথিত সেনাবাহিনীর প্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আপনি বুঝেছেন?
ওয়াকার যদি জয়শঙ্কর, মোদি, দ্বিবেদী এদেরকে বললে হ্যাঁ হ্যাঁ আপনারা ওই প্রজেক্টটা করতে পারেন, তাইলে আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারের মধ্যে কনফ্লিক্ট এখানে চলে আসবে না? আরো আছে কনফ্লিক্টটা কোনখানে? কনফ্লিক্ট এইখানে। ভারত যে কোনো মূল্যে এই প্রজেক্টটা চায় দুইটা কারণে। ভারত বাংলাদেশের উপরে তারা ওই জলবন্দর স্থলবন্দর, কারণ তারা জানে 90% মুসলমানের এই দেশে, তারা কন্টিনিউয়াসলি ভাবে জায়গা দখল কইরা গাড়ি বহিরা সামরিক অস্ত্র নিতে পারবে না। এর জন্য তারা অন্য রাস্তা তৈরি করছে, বাংলাদেশকে বাদ দিয়া সেভেন সিস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়না গিয়ে সেভেন সিস্টার্সের সাবজেক্টে কথা বলেছে, ভারত বলছে ও মাই গড, আমাদের একটা কাউন্টার প্রজেক্ট যদি আমরা না নেই, আলটিমেটলি উই আর গোইং টু লুজ সেভেন সিস্টার্স। তারা কি করেছে? চতুরতার সাথে এই প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য খুব তাড়াতাড়ি বাজেট করেছে। জেনারেল ওয়াকারকে তারা পকেটে ঢুকিয়েছে, মায়ানমারের সামরিক অথরিটিকে তারা পকেটে ঢুকিয়েছে, এখন তারা প্রজেক্টে হাত দিবে এবং বলছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠানো যাবে না। দর্শক, আপনারা কখনো শুনেছেন আওয়ামী লীগের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কোন কাজ তারা হাতে নিয়েছে? নেয় না। কারণ কি জানেন? হাসিনা মাটি এবং আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা লোক জানতো রোহিঙ্গাদেরকে আর ওখানে পাঠানো যাবে না। রোহিঙ্গাদেরকে যদি ওখানে রাখাইনে ফেরত দেওয়া হয়, ভারতের এই প্রজেক্ট কাজে লাগবে না। কারণ ভারতের ওইখানে রাখাইনে একটা বিমানবন্দর, একটা সামরিক ঘাঁটি, একটা সেনানিবাস, একটা ফাইটার প্লেন ওখানে থাকা তাদের জরুরি। দেয়ারফর দে নিড এ করিডোর। আর বাংলাদেশে যদি এখন মানবিক করিডোর ওইটার সাথে করে, ভারতের এই প্রজেক্টটা মাইর যাবে। ভারতের এই প্রজেক্ট যাতে মাইর না যায় এই জন্য ওয়াকার এখন বলছে হ্যাঁ নো করিডোর। ভারতের করিডোর দিয়ে ভারতকে লাভবান করানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে। এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই নামটা আসছে, আমি এটার পক্ষে শতভাগ সহমত। তবে সিস্টেম বা প্রসেসিংটা যেটা, সেখানে পরিবর্তন করতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি, আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে 100% বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে। এটা আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। কারণ আপনি আগামী বিশ্বে, আগামী দিনে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য, কানেক্টিভিটি, একটা ফেস ভ্যালু, এটা খুবই প্রায়োরিটি ক্রিয়েট করে। আপনারা কম বেশি সকলে বোঝেন যে একজনের একটা হ্যালো, একটা চেহারা, এরকম 2-4 লাখ টাকা ঘুষের বিপরীতে একটা চেহারা, একটা হ্যালো গেলে হয়ে যায় না? নরমালি আমরা বলি মামু খালু দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে। এর পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ একটা যে দাবি, আমি আজকে সকালেও নিউজটা দিয়েছিলাম সম্ভবত, যে মার্চ ফর ডক্টর ইউনূস, জাতীয় সরকার গঠন করে 5 বছর ক্ষমতায় থাকা, এবং কি সেখানে ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। তো প্রধানমন্ত্রী কে হবেন? এখানে 100% বিএনপির জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া। যেহেতু বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, সো নামটা আসবে জনাব তারেক রহমানেরই জাতীয় সরকার গঠন করলে। এটা সিস্টেম খারাপ না। তবে আমি বলছি ওই যে 5 বছর, এই 5 বছরের ইস্যুটা এখানে হচ্ছে কনফ্লিক্ট। নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করা এই যে সিস্টেমটা হইলে ভালো, এটা কিন্তু খারাপ না। কেন খারাপ না বোঝায়? জাতীয় সরকার আসলে কিন্তু খারাপ কিছু না। যে একপক্ষীয়, একপেশীয়, আমরা বাংলাদেশে গত 53 বছর যে জিনিসগুলো দেখি, যে ধরেন এখন বিএনপি যখন টোটাল একক ক্ষমতায় থাকবে, এভরিথিং তাদের কন্ট্রোলে চলে যাবে। আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় ছিল, এভরিথিং তারা তাদের ক্ষমতা নিয়ে গেছে। পার্লামেন্টেও আপনি চাইলে আপনার দলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমালোচনা করতে পারবেন না। এই যে রাজনীতির কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করে রাখছি, সেটার বিপরীতে জাতীয় সরকার গঠন হলে কেওসেরও সুযোগ আছে, বাট পজিটিভলি যদি ভাইব করাইতে পারে, দেন এটা পজিটিভলি ভাইব্রেশন হইলেও হইতে পারে। তবে এখানে আরেকটা কনফ্লিক্ট আসবে যে এই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে। এখন ধরেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্টের ইস্যু আসবে যে কে কার ক্ষমতা বেশি প্রয়োগ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতাটা এনসিপিটা উপভোগ করতে চাইবে। এখানে ওই যে কেওসের জায়গাটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এরকম অনেক কেওস আসবে যে একটা এলাকায় টেন্ডার করতে গেলে বিএনপিও টেন্ডার দিবে, এনসিপিও টেন্ডার দিবে, জামাত ইসলামও টেন্ডার দিবে, প্রত্যেকেই ক্ষমতায় আছে, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও খুব বেশি এখানে পার্থক্য নাই। তো সেইখানে এক ধরনের কেওস তৈরি হবে। এখানে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, বাট আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস যেই নির্বাচন করুক, মানে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, এরকম একটা জিনিস করা যেতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক, এই দাবিটা উঠতে পারে। এটা একবারে খারাপ হবে না। আজকে আপনার বিকাল 3:30টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি জনাব ইউনূসকে করতে হবে। আর 5 বছরের জাতীয় সরকার গঠনের জন্য যে স্লোগান উঠেছে, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি নিয়ে আপনার এখানে আমরা দেখছি একটা মোটামুটি কি বলা যায়, দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে যে প্রোগ্রাম হয়েছে, মোটামুটি মানুষ হয়েছে।
এরপরে বলা হয়েছে যে চুপ্পু না ইউনুস 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 স্লোগানও এখানে আসছে। তো এই যে এখন রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা হয়, তাহলে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু, ওনাকে পদত্যাগ করতে হবে অথবা ওনাকে সরাই দিতে হবে। ওনাকে সরাই দিলে সংবিধান থাকবে কিনা, ডক্টর ইউনুস সহ এই টোটাল উপদেষ্টারা তাদের কিন্তু নিয়োগ করতে হচ্ছে। উনি মুখে মুখে ছাত্রদের কথা বললেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিছে। তো নিয়োগকর্তা যদি না থাকে সেটা আবার কিভাবে হবে, সংবিধান লঙ্ঘন হবে। মানে এখানে কিন্তু অনেকগুলো কনফ্লিক্টেড ইস্যু আছে। আমরা চাইতে পারি এক জিনিস, তো আইন আদালত সংবিধান এই চিপার মধ্যে আবার অনেক কিছু আছে। সর্বোপরি সুন্দর সমাধান আমার যেটা মনে হয়, ডক্টর ইউনুসকে বাংলাদেশের দরকার। তো দরকারটা একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাক, বিএনপি জামাত এনসিপি যারাই পাশ করে আগামী 5 বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে দেওয়া হোক, দলমত নির্বিশেষের বাহিরে গিয়া। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে অলরেডি একটা কালিমা আছে, তিনি এনসিপির পৃষ্ঠপোষক, দলটার উৎপত্তিকারী তিনি। তো সেখান থেকে বের হইতে গেলে দলমত নির্বিশেষে ওনাকে গ্রহণ করতে হবে। কিন্তু এটা বিএনপি করবে কিনা, বা জাতীয় সরকার গঠন বিএনপি 100% খারিজ করে দেবে, এটা মানবে না। কারণ এখানে অনেকগুলো কনফ্লিক্ট আছে। আমি যা বলছি আর থেকে বলতে গেলে সারা রাত চলে যাবে। তিনটে নিউজ দেখেন, একটা বিএনপি নির্বাচন নিয়ে ঈদের পরে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনুসকে চাপে রাখা যায়। ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয় নিষ্পত্তি চায় ভারত, যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ। আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। মিল দেখতে পান? হ্যাঁ, মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। আমি বলছি ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া এই 4টা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনুসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে 4 পক্ষেরই লাভ। রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না, যা আগে ছিল তাই থাকবে, ঘুরে মাগুর স্যাং। আর্মির জেনারেলরা যে আকাম করছে, গুম খুনে যুক্ত ছিল, সেটার বিচার হবে না। জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে, গতকালই নেত্র নিউজে একটা রিপোর্ট আসছে 5ই আগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি করে মানুষ মারছে, টার্গেট কইরা, বিনা উস্কানিতে। এই যে এটা দেখে নিয়েন, খুব ভালো রিপোর্ট করছে এটা। এগুলার বিচার যেন না হয় এইটা ওয়াকার চায়। যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয়, বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয়। শুনেন তার মুখেই। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই ওয়াকারের নেতৃত্বেই প্রাণঘাতী অস্ত্র দিয়া বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে। আয়নাঘর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনুসকে। নিজে গেছে ভিজিট করতে, ওই গেছে ভিজিট করতে, ওর আর্মি অফিসাররা তো এই কাজ করেছে, ওই গেছে, যায় নাই। হাসনাতকে ডাইকা হুমকি দিছে, পরিশুদ্ধ আওয়ামী লীগ আনবে, ইন্ডিয়া সিক্কুর দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। ওয়াকার এরপর থেকে ক্যা হুয়া করে সিক্কুর দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। এই ঐক্যে বিএনপির কি লাভ? সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে, ফ্রি স্টাইলে লুটপাট করবে, ভোটার ছাড়া নির্বাচন করবে, গুম খুন শুরু করবে। করছিল তো 2 কোটি নাকি ভোটার, না 1.5 না 2 কোটি ভোটার ভুয়া ভোটার তালিকা করছিল। ক্রসফায়ার করবে, ক্রসফায়ার তো শুরু করছিল বিএনপি, জানেন তো। এটা নিয়ে আসি 4টা এপিসোড করিয়া। আওয়ামী লীগের লাভ, তার বিচার হবে না। এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল, সে আবার ফিরে আসবে রাজনীতিতে। 75-এর পরে ফিরে আসছে যেভাবে সেভাবে। আর ইন্ডিয়া, হাসিনা যা দিছে, যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে, সেটা অব্যাহত থাকবে। সে নদী শুকাবে, সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে, বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে, ভোমা পেঁয়াজ খাওয়াবে 300 টাকা কেজিতে। তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া, আমরাই তো তোমাদের খাওয়ায় বাঁচায় রাখতেছি। রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায়। তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের গতি কি, চিকিৎসাই তো হবি না তো ঘেরে। বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে, আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া। এই তো প্রফেসর ইউনুস অসংখ্যবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে। এই সময়টা লাগবে তার সংস্কার করতে, এটা সহ্য হতেছে না। কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছাচার চালানো যাবে না, ভারতীয় আধিপত্য চালানো যাবে না, লুটপাট চালানো যাবে না, আয়না ঘর বানানো যাবে না। এই সংস্কার কেন দরকার একটু বুঝে দেখি, আসেন। রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি। একটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না, রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে। যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান, মিডিয়া একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান, এমনকি বাজার একটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান, শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান। এগুলো কিসের উপরে টিকে থাকে, কার্যকর থাকে কিভাবে? একটা জিনিসে, একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে, সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন। পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন, বিশ্বাস থাকতে হবে। নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন, এই বিশ্বাস থাকতে হবে। আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে, এই বিশ্বাসটা থাকতে হবে। সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে, এই বিশ্বাসটা থাকতে হবে। তো আপনি কি এইগুলা পান না? আপনি ভোট দিতে পারেন না। ঘুষ ছাড়া ফাইল নড়ে না। বাজার ফাংশন করে না।
আপনাকে চাঁদা দিতে হয় ব্যবসা করার জন্য। ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা, শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর। ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী, আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী। তো বিশ্বাস আছে? থাকে না। যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে, সেখানে পশুর মতো বন্দি করে রাখে মানুষদের দিনের পর দিন। আর কত বলবো? এই বিশ্বাসটাই ডেমোক্রেসি। শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না, ভোট ডেমোক্রেসির একটা পার্ট। হাসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না, সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে, ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে, ভেঙ্গা পড়ছে একেবারে। এইগুলা থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে। সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া? ভয় দিয়া, টেরর দিয়া। ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়া প্রতিস্থাপন কইরা স্বৈরাচার হয়, ফ্যাসিবাদ হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবন কাটতো ভয়, সারাক্ষণ ভয়, চাকরির ভয়, সম্পদ হারানোর ভয়, অপমানের ভয়, জেলে যাওয়ার ভয়, গুম হওয়ার ভয়, মাস্তানির শিকার হওয়ার ভয়। সরকারের টাইম লাগতেছে কেন সামাল দিতে? কারণ ভয় দিয়ে তো প্রেসিডেন্ট শাসন করতেছে না, আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই। এই যে গ্যাপ, এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে। সেজন্যই সংস্কার। এই সংস্কার না হইলে ভয় দিয়ে শাসন করতে হবে, যেই আসুক ক্ষমতায়। তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবেই, মাপ নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয়। এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া মাস্তান আনিছে। সে হইতেছে ওয়াকার। ওয়াকার সেই উর্দি পড়া মাস্তান ইন্ডিয়া আর বিএনপি। সে ওয়াকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে। কিভাবে? আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বনজামাই। শুধু তাই না, সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি। আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশ্যেই বলছে। ওয়াকার নিয়মিত ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে। শুনেন ইন্ডিয়ার সেনাপ্রধানের কণ্ঠেই শুনেন। I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে। ভারতীয় মিডিয়ায় পালকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করে দিয়েছে। শুনেন। The army chief is against it. He is seen as a pro-India officer. ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে সে এই অপরাজনীতি করেই চলতেছে। এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতি বুঝেন না বা করেনও না, অথবা করতে পারেন না। কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে। এর কারণ কি? তিনটা কারণ, প্রধান কারণ। প্রথমত, তার সরকার দুর্নীতিমুক্ত। তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশকে লুটপাট করে দেউলিয়া করে ফেলা হয়েছে তার শক্ত হাতে বিচার করতে চান। দ্বিতীয়ত, দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার ছিনায় নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগে শক্ত হাতে শাস্তি দিতে চান। 3 নাম্বার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত 53 বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলছে এবং দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে, তাতে তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই। মানুষ বোঝে কেন আজ অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতে হবে। অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর 95% সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে। কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন। স্বাধীন সত্তা নিয়ে ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয়। আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায়, তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায়। গত পরশুদিন বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বইলা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে 3টা সত্য উদ্ঘাটিত হয়। কি কি? 1 নাম্বার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে। কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত, হতাশ এবং কাতর হয়ে পড়ছে। দ্বিতীয়ত, সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা প্রত্যাবর্ষণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্লেমেশনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিচ্ছে। তৃতীয়ত, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়া অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির কইরা প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে। জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র
ইন্ডিয়ার পাশাপাশি বিএনপিকে তাদের সাথে যুক্ত করতে পারছে। লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থবিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতারভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে। সেনাপ্রধান, ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে, এইটা তার ইঙ্গিত বা প্রমাণ। শুধু তাই না, দেশবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যেই জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। তার পছন্দের নিষিদ্ধ দলটার পক্ষ অবলম্বন করে সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন, যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি। ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাই। তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক, হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন। বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত্রপত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে, এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে। এতে বাংলাদেশ রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে। এতে আমরা শঙ্কিত, হতাশ এবং বিক্ষুব্ধ। উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি, গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য অতি সত্বর রেডিও, টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন। অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন, এর ধারণকৃত বিবরণ, রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায়। আর আপনারা জানেন প্রফেসর ইউনূস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর দায় ওয়াকার এবং বিএনপির। এখন করণীয় কি? ওয়াকার আর বিএনপিকে আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি। প্রফেসর ইউনূস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম, প্রয়োজনীয় সংস্কারের পরে, আমি তারিখও বলছি, সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে, যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে, সংস্কারটা সম্পূর্ণ হয়, রাষ্ট্রটা গড়ে ওঠে। কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। আমি যেহেতু এর আগে করতে পারবো না, নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না, আমি বিএনপি আর সেনাপ্রধানকে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই। আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব। প্রফেসর ইউনূসের নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায়, নির্বাচন প্রধান, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা সহ, আপনারা সামলাইতে পারবেন? পাবলিকের মাইল কিন্তু একটা মাটিতে পড়বে না। এরপর যদি জামাত আর এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে? নিজেরাই হাসিনা যেরকম হাত মারার নির্বাচন করেছিল ওরকম হাত মারার নির্বাচন করতে হবে। আপনারা ডিসেম্বর কেন, এই মাসে নির্বাচন করে ফেলেন, দেরি হলে লেট হয়ে যাবে। নেন, ক্ষমতা নেন, এতই শখ নেন, নিজেরাই নেন। বাট আমির খসরু মাহমুদের প্রধান উপদেষ্টা বানান, দেখি উই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করে দেবে, করুক না। মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন। একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে, আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর। ওয়াকার, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ চারজনে মিলে একটা অশুভ ঐক্য তৈরি করছে, যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয়, বিচার না হয়, সংস্কার না হয়, ইনস্টিটিউশন না দাঁড়ায়। ভয়টা থেকেই যায়, কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে। কিন্তু ভয় আর বিশ্বাস, এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে, আমরা কোনটা চাই। প্রফেসর ইউনূস ভয় দিয়ে শাসন করতে চায় না, তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রতারণা। অথচ ওয়াকাররা বলতেছে ডিসেম্বরেই ভোট করো। কেন? কারণ জনগণ যদি একটু সময় পায়, যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায়, যদি মানুষ বুঝে ফেলে তার অধিকার কি, তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না। ওইখানেই তাদের ভয়। এই নির্বাচন মানে আরেকটা স্পিড ব্রেকার, যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থেমে যায়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।